যদি বিয়ে আমার হতো, এখনো পর্যন্ত হয়ে যেত, তাহলে আমি এটা অন্যরকমভাবে বলতাম। আমরা বহুবার আন্দোলন করতে গিয়ে অ্যারেস্ট, আমাদের কখনো পর্যন্ত রাজনৈতিক বা এই ধরনের বিষয় নিয়ে আলোচনা হয় না। চুরির সংক্রান্ত খবর আমার রাজ্যের মাটিটা থেকে বারবার শোনা যাক। তো এই নাচটাই বেসিক্যালি সবাই নাচে। এবার কেউ চুরি করে নাচছে, কেউ ধরা পড়ার ভয় নাচছে। এই ছবিটা অনেক বড় বড় প্রযোজকের কাছে নিয়ে যাওয়া হয়েছিল, স্ক্রিপ্ট এবং ইত্যাদি। তারা বলছেন না, এই ছবি কেউ দেখবে না, এই ছবি বিক্রি হবে না, এই ছবি চলবে না। রেমুনারেশন পাই, কোনো ছবিতে পাই না, আর কেউ দেবে বলে অনেক টাকা আবার দেয়ও না। ঠিক আছে, সবের মধ্যেই তো চলছে। আমরা এটা করি না, আমরা চাই আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি যে কড়া কড়া কিছু নিয়ম রয়েছে, সেই নিয়মগুলো একটু শিথিল হোক, যাতে নতুন নতুন জয়ব্রতর মতো ভালো পরিচালকেরা আরও এগিয়ে আসতে পারে। আরও ভালো যদি কাজ না হয়, নতুনদের সুযোগ না দিলে যে কয়েকজন যে বড়, সেই সংখ্যাটাই তো থেকে যাবে, বাকিরা তো আসবে না। বাকিরা না এলে তো সমৃদ্ধ হবে না। আমার পাশে যেই দুজন বসে আছে তাদের পরিচয় আলাদা করে দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমার পাশে যিনি রয়েছেন তিনি তো ভালো একটা অভিনেতা, এত ভালো একটা রাজনীতিবিদ। টিভির পর্দাতেও যেমন দেখি, সিনেমার পর্দাতেও যেমন দেখি, রাজনীতির ময়দানেও তাকে আলাদাই মুডে আমরা দেখতে পাই। এবং ঋষভ আমাদের ইন্ডাস্ট্রি একটা আলাদাই রোম্যান্টিক হিরো, যাকে আমরা শ্রীকান্ত দেখে দেখছি এবং সব মহিলারা আর কি ফ্যান। আমাদের মানে একদম চকলেট বয়। শুরু করবো এটা দিয়ে, তোমাদের চরিত্রগুলো নিয়ে যে দর্শক কিছু বলবে। একটা বিজনেস প্রপোজাল দিতে এসেছি, আর আপনাদের চুরি করতে হবে ম্যাকগাফিন, যার দাম 20 কোটি টাকা। ওরে শুয়োরের বাচ্চা! আমি শুধু একটাই কথা বলবো যে এই সিনেমা যারা যারাই অভিনয় করেছেন, এখানে আমি আছি, ঋষভ রয়েছে, আমরা ছাড়া সৌরভ রয়েছে, রাহুল অরুণোদয় রয়েছে, অমিত সাহা রয়েছে, তার সঙ্গে পায়েল সরকার রয়েছেন, অনুরাধা রয়েছে, সুদীপ মুখার্জি রয়েছে, আরও অনেকে রয়েছে। ইচ অ্যান্ড এভরিবডি দে আর সো ব্রিলিয়েন্ট এবং মানে মাত্রাতিরিক্ত ডেডিকেটেড এবং কোয়ালিটি পারফর্ম করেছেন এখানে প্রত্যেকের থেকে। অন্তত আমি ব্যক্তিগতভাবে বলতে পারি যে এমন একটা আলাদা ধরনের গল্প বুনেছে পরিচালক জয়ব্রত দাস, সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটের বহু ছাত্র, গুণী ছাত্র, অত্যন্ত মর্যাদা সম্পন্ন একটা প্রতিষ্ঠান যেখানে ফিল্ম মেকিং শেখানো হয় সারা ভারতবর্ষে। যেমন পুনে এফটিএ আছে, আর আমাদের পশ্চিমবঙ্গে গর্বের এসআর এফটিআই রয়েছে। তো সেই ইউনিটটা তার একটা গল্প নিয়ে আসে, তাদের অত্যন্ত পুঁজি কম, ফাইন্যান্স কম, নিজেদের ঘটিবাটি বেচেই প্রায় তারা এসেছিল, এবং সেটা এই সিনেমায় যারা যারাই অভিনয় করেছেন তারা পারিশ্রমিকের কথা, প্রফেশনাল অ্যাক্টর আমরা তো ভাববই, সেটার দিকে পরিষ্কার কম তাকিয়ে তাদের যে একটা সিনেমা বানাবার যে অনেস্টি, সেই ক্ষেত্রে আমরা সবাই মিলে সেখানে সম্মতি দিয়েছি। এবং যে যে নর্মাল কমফোর্ট আমাদের শুটিংয়ে আমরা পাই, সেগুলোরও কেউ তোয়াক্কা করেনি। কারণ একটা রক্তারক্তি অবিশ্বাসের গল্প, লোকে ট্রেলার দেখেছিলেন, একটা মদের বোতল 20 কোটি টাকা দাম, সেটা চুরি হওয়া নিয়ে একে অপরের দিকে বন্দুক তোলে এবং রক্তাক্ত হয় এই সিনেমার জার্নি। পাল্প ফিকশন, সেখানে সবাই কন্ট্রিবিউট করেছে, হিরো, হিরো ও হিরোইন, ঋষভ চকলেট, বারুদ, বিস্কুট, স্টিল, বিভিন্ন ধরনের চরিত্রে করেছে। এবার যাকে যার পছন্দ হয়, আমার কেউ নেগেটিভ চরিত্র করা পছন্দ করেন, কেউ আমার কমেডি পছন্দ করেন, কেউ আবার আমার করা প্রান্তিক চরিত্র পছন্দ করেন। দর্শকেরা যেমন বেছে নেন, ঠিক তেমনই ঋষভের ক্ষেত্রেও কেউ ঋষভের দোকান থেকে চকলেট কেনে, কেউ ঋষভের দোকান থেকে বারুদ কেনে, আবার কেউ হয়তো গুলি বন্দুক কেনে, আবার কেউ খুব সহজ সরল একটা ছেলেকে কিনে নিয়ে যাওয়ার চেষ্টা করে। আমরা লাকি যে আমরা বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করবার সুযোগ পাচ্ছি, যেটা প্রযোজক পরিচালক এই ভেবে আমাদের নিচ্ছেন যে অডিয়েন্স
এদের পরিশ্রম করে বিভিন্ন চরিত্র হয়ে উঠতে দেখে ঠকেননি। সো উই আর লাকি যে সবাই মিলে কাজ করে, আমি অভিনয়ের 100 জানি না, কতটুকুই বা জানতে পেরেছি। আমি ওর অভিনয় দেখে, সৌরভের অভিনয় দেখে, রাহুলের অভিনয় দেখে, পায়েল থেকে শুরু করে বাকি অমিত শাহ, যখন পুরো টিমটা আমরা কাজ করছি, আমরা একে অপরের থেকে প্রত্যেক মুহূর্তে শিখেছি। আমাদের ইন্ডাস্ট্রি অন্যতম গর্বের একজন অভিনেতা পরাণ বন্দ্যোপাধ্যায় আমায় একদম কাজের শুরুতে বলেছিলেন যে এই বিদ্যা এমন বিদ্যা যা বিলোলে বাড়ে আর কুড়োলে বাড়ে। মানেটা বুঝিনি তখন, পরে বলেছিলেন পরে বুঝবি। আজ বুঝি, যত আমি এটা অন্যের সঙ্গে চর্চা করব বা অন্যকে বলবো যে এইটা ওখানে অ্যাপ্লাই কর, তাতে আমি সমৃদ্ধ হব। আবার অন্যজন যেটা করছে, যেটা আমি কখনো অ্যাপ্লাই করিনি, সেটা যদি আমি কুড়োতে পারি, গ্রহণ করতে পারি, সেটা দিয়েও আমি সমৃদ্ধ হব। সো এক কথায় বলতে গেলে, আমি তো এই সিনেমা করে কাজ করার সুযোগ পেয়ে পারিশ্রমিক কেউ মাথায় ঘামায়নি, প্রত্যেকের পকেটে পয়সা লাগিয়ে কাজ করেছেন এই জয়ব্রতরা। আমরাও আমাদের রেমুনারেশন নিয়ে মাথাও গলায়নি। কি খেতে পেলাম, কতক্ষণ ধরে শুটিং করলাম, 2021 থেকে এই যে টানা জার্নিটা, তারপর আজকে রিলিজ। এখন যখন কথা বলছি সেক্ষেত্রে ইন্দোনেশিয়ায় জ্যাপ এবং নেটপ্যাকের যে এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল, সেখানে এই ছবিটা সসম্মানে গৃহীত হয়েছে অত বড় প্রেস্টিজিয়াস ফেস্টিভ্যালে। এর থেকে পাওয়া আর কি হতে পারে? রেমুনারেশন পাই, কোনো ছবিতে পাই না, আর কেউ দিবে বলে অনেক টাকা, আবার দেয়ও না। ঠিক আছে, সবের মধ্যেই তো চলছে। তো আমি বলবো যে ঋষভের এই সিনেমায় 3-4টে লেয়ার রয়েছে। কার কটা লেয়ার রয়েছে আমি বলছি না, আমার যেটা ভালো লেগেছে 3-4টে লেয়ার রয়েছে, অনেকের 2টো আছে, তো 3-4টে রয়েছে। অ্যান্ড হি অ্যাক্টেড ব্রিলিয়ান্টলি। বাকি কথা, এই ছবিতে চকলেট ফেলে দিয়ে, যে চকলেট, রক্ত, বারুদ, গুলি, অবিশ্বাস, বিশ্বাস, বন্ধুত্ব, সব কটার একসঙ্গে ককটেল কম্বিনেশন, হিজ ক্যারেক্টার। তো এতক্ষণ আমি বললাম, এরপর ও বললে বোধহয় দর্শকদেরও আনন্দ হবে। আর এই সিনেমাটা রক্ত, গুলি, বন্দুক যাই থাকুক, কোথাও না আমাদের মনের মধ্যে যে লোভ, যে পাপ, অধিকারের বাইরে যে প্রাপ্তির ইচ্ছা, সেই গল্পটা কোথাও বলে। লেটস ওভার টু হিম। ঋষভ, এতক্ষণে অনেক কিছু কমপ্লিমেন্ট পেয়ে গেলে, মানে সত্যি কিছু বলবার নেই। কি বলবে তুমি তোমার এই চরিত্রটাকে নিয়ে, এত ভালো ভালো কমপ্লিমেন্ট? আমার মনে হচ্ছে আমার বেশ আগামী কয়েকদিন ঘুম হবে না। মানে এই কমপ্লিমেন্টটা শুধু পাওয়ার জন্য তো নয়, এই কমপ্লিমেন্টটা এমন একজনের কাছ থেকে পাচ্ছি যার কাজ আমাদের কাছে ইন্সপিরেশন। আমি জানি না, আমি হয়তো নামটা ভুলে গেছি। আমি বহুদিন আগে প্রথম আমার রুদ্রদার অভিনয়ের সাথে পরিচয় হচ্ছে, একটি টেলিফিল্ম হয়েছিল। রুদ্রদা ছিল, পরমদা ছিলেন এবং শ্রাবন্তী ছিল। রুদ্রদা একটি স্ত্রী আলার চরিত্র ছিল, যে শ্রাবন্তীর প্রতি প্রেমে। হ্যাঁ, আমি তখন রুদ্রনীল ঘোষকে চিনি না, অভিনয়ের কিছুই বুঝি না, এখনও যে বিশেষ বুঝি তা নয়, কিন্তু কিছুই বুঝি না। আমি বলছি কী করছে, আমি বলছি এটা তো আমার মনে হচ্ছে এই চরিত্রটা আমি, আমার মনের কথা বলছি। আমি তখন খুব ছোটোই আর কি, তখন ইটিভি বাংলায় বোধহয় টেলিফিল্মটা হতো। এবং তারপরে রুদ্রদার, বাপ্পাদিত্যদার ছবি হোক, চ্যাপলিন হোক, বিভিন্ন ভ্যারাইটি। এবং রুদ্রদা যেটা বলছে, কেউ হয়তো কমেডিয়ান হিসাবে, কেউ হয়তো ভিলেন হিসাবে, কিন্তু আমার মনে হয় এইটাই ভালো যে রুদ্রদার মতন একজন অভিনেতা আমাদের এইটা শিখিয়েছে যে একজন অভিনেতা শুধুমাত্র তার হিরোইজমকে সম্বল করে থাকতে পারে না। হয়তো কেউ কেউ সেটা করেন, সেটা স্টারডামের একটা অংশ ডেফিনেটলি, কিন্তু একজন অভিনেতা হিসাবে আমি যদি বিভিন্ন খাবার সাজাতে না পারি আমার দোকানে, তাহলে আমার মনে হয় সে পরিসরটা কমে যায় বা লোকের আকর্ষণটা কমে যায়। এবং সেইটা কিন্তু আমার রুদ্রদা, কাঞ্চনদা, ওদের জেনারেশনটা আমাদেরকে শিখিয়েছে। এবং তার সাথে স্ক্রিন শেয়ার করাটাই একটা সৌভাগ্যের ব্যাপার। সৌরভদা, অমিতদা, পায়েল, রাহুলদা, এদের সবার সাথে কাজ করাটা একটা শেখার জায়গা। এই যে একাডেমি অফ ফাইন আর্টস, সো এটাও একটা একাডেমি। কিন্তু আমরা একাডেমি মঞ্চের কথা বলি, আমার অভিনয় জীবন শুরু হয়েছে একাডেমি মঞ্চে অভিনয় করে, থিয়েটার থেকে, সেখান থেকে আজকে এই জায়গায়। কিন্তু এই যে একাডেমিটা, এবং শুধুমাত্র আমি বলছি অভিনয়ের খুঁটিনাটি নয়, মানুষ হিসাবে নিজেকে আরও উত্তরণ কোথায় কীভাবে করা যায়, নিজেকে কিভাবে সামলানো যায়, নিজের লোভগুলো কীভাবে। অভিনেতা হিসেবে তো আমরা সবসময় লোভী হয়ে পড়ি, এই সিনটা আমার ক্লোজ আপ থাকলে ভালো হতো। এরকম সিন হয়েছে যেখানে রুদ্রদার সংলাপ বলেছেন, না আমি এটা বলবো না, ঋষভের এই সংলাপে এই সিন শেষ হওয়া উচিত, না হলে এই সিনটার ইম্প্যাক্ট হবে না। এটা আমার মনে হয় শেখার। এবং আগামী দিনেও যারা কাজ করছে, এবং এই সবটাই হয়েছে কিন্তু আমার মনে হয় একটা
তরুণ দল, তরুণ তুর্কির দলে এসআরএফটি এর কথা বলছিল, জয়ব্রত, অর্ণব, নবনীল, শুভ, আশিক, এই যে একটা ইয়াং টিম, ওদের সাথে মিলে না কোথাও গিয়ে, আমি তো ওদের বয়সের খুব কাছাকাছি, কিন্তু বাকিরাও কিন্তু ওই 18 থেকে 21-এর মধ্যে হয়ে এই ছবিটা করেছে। মানে এরকম হয়েছে আমাদের নিজেদের মধ্যে ঝগড়া হচ্ছে, আবার পর মুহূর্তেই ভাব হয়ে যাচ্ছে। ডিরেক্টর ডিরেকশন দিতে দিতে সুইগিতে খাবার অর্ডার করছে রুদ্রদার জন্য। এবং আমার মনে আছে নিউ টাউনে আর্ট সেকার বলে একটা জায়গায় আমরা শ্যুট করছিলাম, এবং সেখানে শ্যুট হয়ে যেত রাত্রিবেলা, এবং পরের দিন কল টাইম থাকতো। আমরা কেউ বাড়ি ফিরতাম না, কেউই, মানে না রুদ্রদা, না সৌরভদা, না আমি, না অমিতা, আমরা সবাই বললাম আবার বাড়ি ফিরবো, আবার তো কালকে সব এখানেই থেকে যাই। এবার ওই থেকে যাই, ভোর 4টে-5টা অবধি চলতো আড্ডা, গান বাজনা, একটা দারুণ পরিবেশ। এবং এই সব কিছুর মিশেল কিন্তু তোমরা যারা ছবিটা দেখবেন তার মধ্যে পাবে। এই যে টিম ওয়ার্কটা, যেটা রুদ্রদা বারবার বলছে, যে সবার মিলিত একটা কোলাবোরেটিভ এফোর্ট, সেটা এই ছবিতে থাকে। সামান্য মদের বোতল, তার এত দাম বাড়া? নিজেকে এতগুলো চরিত্রে বারবার প্রমাণ করা তোমার দিন শেষ, কারণ আমরা অলরেডি তোমার ফ্যান প্রতিটা চরিত্রে। তার সঙ্গে রাজনীতি, এতগুলো সামাল দেওয়ার পিছনে আসল রহস্যটা কি? এটা খুব সিম্পল। আমি যদি বিয়ে আমার হতো, এখনো পর্যন্ত হয়ে যেত, তাহলে আমি এটা অন্যরকমভাবে বলতাম। তিনি সংসার সামলান, তিনি তো অফিস সামলান, তিনি তো ব্যবসা সামলান, কী করে করেন? এই তো, তুমি যখন কোনো কিছুকে ভালোবাসবে তখন না সেটার ওজন লাগে। আর যে সম্পর্ক তোমার বইতে ভাল লাগছে না, তুমি সেখানে থাকতে চাইছো না, তোমার কাছে বড্ড ভারী মনে হয়। আমরা যখন প্রচুর মাস্টারমশাইয়ের ক্লাসে, মনেই হতো যে আধ ঘন্টা কী করে কেটে গেল, তার আরেকটুখানি ক্লাস হলে ভালো হতো। আবার কিছু মাস্টারমশাই একই সাবজেক্ট পড়াচ্ছেন, আমাদের শুনে 15 মিনিটে মনে হচ্ছে বাবা কতক্ষণে শেষ হবে। মানে তার বলা গল্পটাকে আমরা ভালোবেসে নিতে পারছি না। অর্থাৎ তুমি যেটা ভালোবেসে করছো সেটা না তোমার কাছে ওজন লাগে। দেখো, যারা খুব যত্ন করে সংসার সামলান, সেটাও একটা খুব বড় ম্যানেজমেন্ট। যারা আমাদের মায়েরা বোনেরা বাড়িতে থাকেন, যারা অনেকে চাকরি করেন না, বাড়ির যিনি কর্তা, যিনি রোজগারে যান, তাকে যদি বলা হয় ওই কাজটি ছেড়ে আপনি বাড়ির কাজটি 1 সপ্তাহ করুন, তো আত্মহত্যা করতে বাধ্য হবেন অনেকে। যদিও আমি তার বিরোধী এবং চাই না, মানে ওইরকম অবস্থা মন ছেড়ে দেওয়া কেঁদে বাঁচি টাইপের মনে। সো যেটা ভালোবাসছে তখন না আর তার কাছে কোনো কিছু মনে হয় না। ধরুন, যে ছেলেটি মন দিয়ে অফিস করলো, ক্লান্তি নিয়ে ফেরবার পরে প্রেমিকার সঙ্গে 2 ঘন্টা 1 ঘন্টা মন দিয়ে প্রেম করলো, তারপর আবার বাড়ি ফিরে তার দায়িত্ব সামলালো, 3টে জিনিসই তো আলাদা। কি করে করছে? প্রচুর জনই রয়েছে আমাদের অভিনেতারা, যারা অভিনয়টা তো পেশা এবং ভালোবাসা, শুধু পেশা না। যদি বলে এই টাকাটা আপনি মাসে বাড়ি বসে থাকুন, আমরা দিয়ে দিচ্ছি, আমরা মারা যাব। শুধু পেশা নয়, অভ্যাসগত জায়গা থেকে একটা রেমুনারেশন পেতে পেতে মানুষের চাহিদা অনুযায়ী একজন অভিনেতার সিনেমাতে রেমুনারেশন তৈরি হয়, যার কোনো মাত্রা নেই অবনমনের বা উত্তরণের। দেয়ার ইজ নো সাচ লিমিট। মাস মাইনে, যদিও কিছু অভিনেতা কাজ করেন মাস মাইনেতে, তারা কিভাবে করেন তারা জানেন, আমরা বলতে পারবো না। দুটো সম্পূর্ণ অন্য দিক। রাজনৈতিক ক্ষেত্রটা দেখো তোমার দায়িত্বের মধ্যে পড়ে। সোশ্যাল ওয়ার্কের অনেকগুলো ধরন আছে, তার মধ্যে ভারতীয় গণতন্ত্রে তোমার সিস্টেম চেঞ্জ করতে গেলে তুমি তোমার একজন বা দুজনে যদি সিস্টেম চেঞ্জ করতে চাও লাইফের, যাকে তোমার বিপন্ন মনে হচ্ছে বা যার ভালো হোক মনে হচ্ছে, তুমি একা তার দায়িত্ব নিতে পারো। যদি তুমি 10 জনের চেঞ্জ করতে চাও, তখন তোমাকে একটা এনজিওর মাধ্যমে করতে হবে। আর যদি তুমি কনস্ট্যান্টে সেই সিস্টেমটাকেই পাল্টাতে যাও, যেখানে অনেক জনের বিষয় চেঞ্জ হবে, যা হচ্ছে সেটা ঠিক হচ্ছে না, তখন ভারতবর্ষ বা পৃথিবীর যে কোনো সভ্য দেশে, ভারতবর্ষ তো বৃহত্তম গণতন্ত্রের দেশ, সেখানে রাজনীতিটাই একটা পথ। এবার সেই পথের মধ্যে তোমার যে পথটাকে ঠিক মনে হচ্ছে, তুমি সেই পথের কর্মী হতে পারো, সেই পথের সমর্থক হতে পারো। আবার তোমার যদি মনে হয় যে না, পথটা নিজেই তার গতিপথ চেঞ্জ করছে, তুমি সেই জায়গাটা পাল্টাতে পারো বা তার উপরে সমর্থন বা ভোটটাও পাল্টাতে পারো। যেভাবে পরিষ্কার আমাদের দেশে, আমাদের রাজ্যে, আমারই দেশের, আমার রাজ্যের যারা ভোটার, তারা বারবার মতামত পাল্টে একটা কিছু খুঁজছে।
আমিও খুঁজছি, তুমিও খুঁজছি। বেসিক্যালি আমরা মুক্তি খুঁজছি, বেসিক্যালি আমরা পরিত্রাণ খুঁজছি কি থেকে, আর একটু ভালো থাকি সবাই মিলে। দেখো, আমরা এখানে যারা বসে কথা বলছি, আমরা যদি কথা বলি আর সামনে দেখি যে একজন খেতে পাচ্ছে না, আমার টেবিলে হয়তো বিরিয়ানি এসছে বা চিলি চিকেন এসছে, সাধারণ খাবারই, এটা আর আজকের দিনে বিরাট কিছু নয়, কিন্তু একজনকে যদি দেখি খেতে পাচ্ছে না, যদি আমি খেয়ে ফেলি, তো তাহলে আমি পুরোটা মানুষ হতে পারি। শান্তিতে তৃপ্তিতে যদি আমি খেয়ে ফেলি তার চোখের দিকে তাকিয়েও, কিন্তু যদি আমার খেতে অসুবিধা হয়, তো তাহলে আমার মনের মধ্যে ওই ইরিটেশনটা রয়েছে। আর খুব সহজ জায়গা হবে প্লেট থেকে তুলে পরিষ্কার তাকে দিয়ে দেবো, কিছুটা একটু বেশি জল খেয়ে নেবো, কি আছে। এবার ডিপেন্ড করছে হচ্ছে এই যে 3টে ধরন আছে, ও থাকলেও আমি খেয়ে যাব, একটু অসুবিধা হচ্ছে কিন্তু তবু খেয়ে অন্যদিকে তাকিয়ে থাকবো, কিংবা নাকি প্লেট থেকে ভাগ করে দেবো। এটার উপরে না ডিপেন্ড করে যে এই কাজটা কীভাবে করবে আর করবে না। অনেকের এটা করতে ইচ্ছা হয় কিন্তু সেই সাহসটা হয় না, তার মানে তারা ভীতু? একদমই না। তারা ওই কাজটা করার সাহসের থেকে অন্য একটা কাজ করার সাহস তার কাছে রয়েছে। উই কান্ট ইগনোর দেম। ভারতীয় গণতন্ত্রের মধ্যে প্রত্যেকটা মানুষ, ধরো 4টে সমাজে ঘটনা ঘটে প্রচুর, রোজ আমরা দেখতে পাই। আমরা বহুবার আন্দোলন করতে গিয়ে অ্যারেস্ট হই, কাঁদানে গ্যাস ছোঁড়ে পুলিশ, গলার ধরে টেনে হিঁচড়ে তুলে নিয়ে যায়। এটা আজকে নতুন কোনো ঘটনা নয়, বহুদিন ধরেই হয়ে আসছে, বহু বছর ধরে হয়ে আসছে, বহু দশক ধরে হয়ে আসছে। শাসক বিরোধী আলাদা আলাদা ছিল, কিন্তু ঘটনাটা তো নতুন কোনো কিছু নয়। এবার আমার যদি মনে হয় যে আমি এটা সহ্য করব না, শুধুমাত্র কতগুলো সাজানো মঞ্চে দাঁড়িয়ে বক্তব্য রাখবো, তাহলে এটা তো আমার ইচ্ছা। আমাকে কি কেউ বন্দুক ধরেছে না যে তোমায় কাঁদানে গ্যাস খেতে হবে? আমার 3-4-5 বার ধরো অ্যারেস্ট হয়েছে মানুষের জন্য আন্দোলন করতে, ঠিক আছে? তো টেনে হিঁচড়ে পুলিশ তুলেছে, দরজা বন্ধ করে সেই পুলিশই ভেতরে হাত জড়ো করে বলেছে, জানি যে আন্দোলন করছেন, সেটা মানে আমার সাপোর্ট আছে, কিন্তু আমার তো চাকরি করতে হয় স্যার, ক্ষমা করে দেবেন, আপনার কলার ধরে টেনে হিঁচড়ে তো সিম্পল। উনি ওনার দায়িত্ব পালন করছেন, আমি আমার দায়িত্ব পালন করছি। আমার যে বন্ধুরা ধরো এসব রাজনীতি বা এসবের মধ্যে নেই, তার মানে কি ওর মধ্যে ভালো মন্দের তফাৎটা কি ও জানে না? ও তো ঠিক আমার সমাজে থাকা আর 25টা পরিবারের মতো, যারা দায়িত্ব নিয়ে সংসার সামলাচ্ছে, পরিবারের অসুবিধা মেটাচ্ছে, নিজের ভালোবাসার কাজটা করছে, এবং তার সঙ্গে সঙ্গে ও জানে খারাপ কোনটা ভালো কোনটা, সে তার মতামত অন্যরকমভাবে প্রকাশ করে। সবাইকেই আমার মতো মতামত প্রকাশ করতে হবে বা আমার রাস্তাতে বা আমার পথেই করতে হবে এমনটা নয়। এটা আমাদের প্রত্যেকেরই ব্যক্তিগত অধিকার। তাই আমরা যখন কাজ করি, আমাদের কখনো পর্যন্ত রাজনৈতিক বা এই ধরনের বিষয় নিয়ে আলোচনা হয় না। ম্যাক্সিমাম যদি কোনো ন্যাচারাল এমন কোনো খারাপ কাজ হয় যেখানে আমাদের যারা অডিয়েন্স তারা যদি কষ্ট পায়, দুঃখ পায়, তাদের যদি কোনো ক্ষয়ক্ষতি হয়, তখন হয় যে মানে এগুলো না হলে ভালো হতো, দ্যাটস ইট। এর বাইরে প্রত্যেকটা আলাদা আলাদা জগৎ। আমি এখানে এসে আমার বইয়ের সঙ্গে কি ঝগড়া হয়েছে, আমার প্রেমিকা কোন শাড়িটা পরেছিল, যে কালারটা আমার পছন্দ নয়, বা আমি এমন কোন টি শার্ট পরে গেছি, আমার গার্লফ্রেন্ড আমায় খুব বকেছে, আমরা কি ফ্লোরে এসে আলোচনা করি? নয়। ঠিক তেমনই সবকটা জিনিসকে আলাদা আলাদা জায়গায় সরিয়ে রেখে দিতে হয়। আমাদের এখানে যে বিভিন্ন মত পথে রয়েছে, আমাদের রাজ আছে, কাঞ্চন আছে, তারা শাসক দলের এমপি এমএলএ, আমার বহু ছোটবেলার বন্ধু, লড়াই ভাত না খাবার বন্ধু, ওদিকে দেবদূত রয়েছে, বাদশা মৈত্র আছে, বহুদিনের বন্ধু, তারাও একটা অন্য রাজনৈতিক পথের লড়াই করেন। আমরা ডেফিনেটলি তো বন্ধু, কিন্তু রাজনৈতিক বিষয়ে ঠিক বা ভুল নিয়ে আমরা আলোচনা করি না। আর যারা সরাসরি রাজনীতির মধ্যে নেই, তাদের সঙ্গে করি না, মজা করে কিছু কিছু ব্যাপারে হয়তো পিছনে এলাম, হ্যাঁ দেখলাম কাল আপনি খুব বক্তৃতা দিচ্ছেন, ভালো ভালো, এটা দারুণ। আমি হয়তো ওকে জিজ্ঞেস করলাম, কি করবি ভেবে না, কিন্তু এবার কাঞ্চনের দিকে থাকবি না আমার দিকে থাকবি, ঠিক আছে? মানে ম্যাক্সিমাম আমরা এই মজাটুকু করতে পারি। বাট এই পার্টিকুলার জায়গাতে আমরা এটা করি না। আমরা চাই আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি যে কড়া কড়া কিছু নিয়ম রয়েছে, সেই নিয়মগুলো একটু শিথিল হোক, যাতে নতুন নতুন জয়ব্রতর মতো ভালো পরিচালকেরা আরও এগিয়ে আসতে পারে। আরও ভালো যদি কাজ না হয়, নতুনদের সুযোগ না দিলে যে কয়েকজন যে বড় সেই সংখ্যাটাই তো থেকে যাবে, বাকিরা তো আসবে না। বাকিরা না এলে তো সমৃদ্ধ হবে না। তারা আসতে গিয়ে যদি ভয় পেয়ে যায় এমন কিছু নিয়ম, তো
তো তাহলে যদি ইন্ডাস্ট্রি বড় না হয়, তো তাহলে ইন্ডাস্ট্রি যারা চালাচ্ছেন দায়িত্ব নিয়ে, যারা নিয়মনীতি তৈরি করেন, সংসারে যদি উঠে যায় নিয়মনীতি তৈরি করবেন কি করে? সো আমার মনে হয় যে তারা নিশ্চয়ই সংবেদনশীলভাবে যে কোনো একটা ছুটির দিন পেলে নিশ্চয়ই ভাববেন, আমার পজিটিভ বিশ্বাস আছে। সো ওটা একটা ডিফারেন্ট ফ্যাক্টর। আর যখন এই শুটিংয়ের জায়গাটা করছি, কাজটা করছি, দ্যাটস এ ডিফারেন্ট জোন। ওর ক্ষেত্রে, আমার ক্ষেত্রে এভরি একটা জেরা যা যাই রয়েছে, ওই পছন্দগুলো আমাদের প্রত্যেকেরই বাড়ি, পছন্দ অপছন্দ ব্যক্তিগতভাবে আলাদা আলাদা, আমরা আলাদা মানুষ, সিম্পল। সো আবার বললাম, যেমন ও দারুণ ফুটবলও খেলে, স্পোর্টসের জায়গায়ও দারুণ একটা দখল আছে। তো আমরা কেউ দেখিনি, যারা দেখেছে তারা জানে। যিশুকে যদি বলা হয় যে কালকে একটা দারুণ চরিত্রে শুটিং আছে, তার সঙ্গে সঙ্গে ওদিকে একটা ক্রিকেট খেলা আছে, দুটোই তো আর্ট, দুটোই আর্ট। যিশু ঠিক আছে দেখছি বলে ভেবে একটাকে নিশ্চয়ই চুজ করবে, সিনেমাটাই করবে, কিন্তু মানে দ্বন্দ্বের মতো। এমন যখন চৈতন্যদেব করতো আর কি, তখন শুটিং ছেড়ে পালিয়ে গিয়েছিল ক্রিকেট খেলতে, ওই ন্যাড়ামুন্ডি মাথা নিয়ে, মাথায় শিক্ষা নিয়ে দৌড়ে পালিয়ে গেছিল তো খেলতে। সব গল্প শোনা যায়। তো এনিওয়েজ, একাডেমি অফ ফাইন আর্টস ইস এ ডিফারেন্ট একটা ফিল্ম। রক্তাক্ত একটা গল্প, ভায়োলেন্সের গল্প, লোভের গল্প, যে লোভগুলোর সঙ্গে হয়তো জয়ব্রত যেভাবে দেখিয়েছে বাকিরা দেখায়নি এতদিন, এবং যে কারণে সৃজিত মুখার্জিদের মতো এত বড় গুণী পরিচালক এই সিনেমাটাকে সাপোর্ট করতে, পোস্টার শেয়ার করা থেকে শুরু করে ট্রেলার লঞ্চে নিজে উপস্থিত হওয়া, ইটস এনাফ একটা ইন্ডিকেশন। তো আমার নিজের মনে হয় আমাদের যারা দর্শকেরা রয়েছেন তারা সব কাজ দেখেন, দারুণ ম্যাচিওর, দারুণ স্মার্ট, তারা দারুণ বোঝেন এবং তারা অত্যন্ত প্রাপ্তমনস্ক। আমি জাস্ট একটা এক্সাম্পল দেবো ঋষভ। কদিন আগে একটা আমার সিনেমা রিলিজ করেছিল গৃহপ্রবেশ। আমি শুভশ্রী, কৌশিক গাঙ্গুলি বা বাকি অনেক গুণী মানুষ রয়েছেন, জিতু কমল রয়েছেন ওখানে, সৈনী সেনগুপ্ত রয়েছে, আরও অনেকে রয়েছে। এই সিনেমাটাতে সমকামিতা একটা বিষয় আমাদের সমাজে যেটা রয়েছে, তার একটা চ্যাপ্টারকে আমরা ছুঁয়ে গেছি। অনেকে যদি পছন্দ না করেন, অস্বস্তি হয়, কজন দর্শক দেখবেন এটাকে নিয়ে আমাদের টেনশন ছিল। বন্ধু বিশ্বাস করো, সিনেমা হল গিয়ে দেখছি আমরা যারা এই সাবজেক্টটাকে নিয়ে কিন্তু করবেন ভেবেছিলেন, তারাই 80% দর্শক হয়েছে। এবং তারা পরিষ্কার আমায় বলেছেন, আরেকটু ভালো করে খুলে দেখালেন না কেন? আজকাল তো বন্ধুত্ব সম্পর্ক আলাদা আলাদা হয়েছে, আমরা জানি, এগুলো জানার দরকার। সো তো তাই আমি মনে করি যে আমরা যেটা ভাবছি তার থেকে অনেক বেশি ম্যাচিওর আমাদের দর্শক। শুধু ভায়োলেন্স হচ্ছে না, শুধু বন্দুক, রক্ত, গুলি বেরোচ্ছে না। খবরের কাগজে যা পড়ি, যারা ধরা পড়েন তাদের পরিচয় জেনে বিস্মিত হয়ে যায়। এরা তো কেউ ছোটবেলা থেকে অপরাধ শেখা বড় হওয়া মানুষ নয়। সে এত টাকা বানিয়ে ফেলছে, তো অপরাধ ছাড়া এত টাকা বানাতে পারে না। অপরাধ ছাড়া এই ক্রাইমগুলোর সঙ্গে জড়িয়ে পড়ে না, তার পরিবারে কেউ তাকে শেখায়নি। কোথাও যেন আমাদের বিভিন্ন যে চরিত্রগুলো রয়েছে, এই সমাজের উঠে আসা বিভিন্ন রকম চরিত্রগুলো, তার আভাস রয়েছে। ঠিক আছে, লোভ, সেই লোভ তোমাকে কতদূর নিয়ে যেতে পারে, ক্ষমতা তোমায় কতদূর নিয়ে যেতে পারে, আর সবাইকে হারিয়ে আমি উইন করব, আমি পাবো, এইটা তো কম বেশি সব জায়গায় রয়েছে, তারই গল্প। সুতরাং শুধু গল্প বলার ধরনটাকে একটা দারুণ ইন্টারেস্টিং করেছে। অ্যান্ড ঋষভ, আমি বা আমাদের বাকি বন্ধুরা, উই আর লাকি যে আমরা এখানে কাজ করেছি, এত ইন্টারেস্টিং একটা সিনেমার পার্ট হতে পেরেছি। এই সিনেমাতে ঋষভ তোমাকে বেশ কয়েকটা অন্যরকম সিনে দেখা যাবে। তো পার্সোনাল লাইফে এগুলো কি ইম্প্যাক্ট ফেলে? মানে অন্যরকম সিন বলতে পরিষ্কার তুমি তো আমাদের ট্রেলারে দেখা গেছে কয়েকটা নেকেড সিনও রয়েছে, তো অনেক রকম সিন রয়েছে। তো এগুলো থেকে পার্সোনাল লাইফে এফেক্ট পড়ে সাধারণ মানুষের ব্যাপার কলকাতায় দাঁড়িয়ে, আজকের দিনে বাংলায় দাঁড়িয়ে, ব্যক্তিগত জীবন? না, আমি তো চুরি করিনি, আমি ডাকাতি করিনি, আমি কাউকে খুনও করিনি। আমি একটা চরিত্রের প্রয়োজনে আমার পরিচালক আমার কাছে যেটুকু চেয়েছিলেন, আমার যতটুকু ক্ষমতা, আমি সেই মতন কাজ করার চেষ্টা করেছি। তো দেখো, আমি দুটো জিনিসে বিশ্বাস করি। একটা হচ্ছে সারা পৃথিবী কি বললো, ভাবলো, লিখলো, এগুলো খুব কম ম্যাটার করে। আমার বাবা মা কি ভাবলেন, কারণ আমাকে দিয়ে তাদের শিক্ষা, তারা আমাকে কি শিক্ষা দিয়েছেন, সেইটা মানুষ জানতে পারবে।
আমার বাবা মা কি মনে পড়লো, এবং সব থেকে গুরুত্বপূর্ণ আমার মনে হয় এটা প্রত্যেকটা মানুষেরই আমার মনে হয় যে দিনের শেষে যখন আমি রাত্রিবেলা আয়নায় মুখটা দেখব, আমি নিজের কাছে অপরাধী কি অপরাধী নয়, এইটুকুনি ম্যাটার করে। এবং সেই ক্ষেত্রে আমার মনে হয় আমি বরাবরই চ্যালেঞ্জিং চরিত্রে বা চ্যালেঞ্জিং দৃশ্যে অভিনয় করতে আমার ভালো লাগে চ্যালেঞ্জ, যে কতটা কী চ্যালেঞ্জ। এবং সেটা শুধু এই ক্ষেত্রে না, এটা একটা তুমি ইনস্ট্যান্স দিলে, নগ্নতা হলিউডের বড় টপ স্টাররা করেছেন। আমি জানি না, শাহরুখ খানের একটি ছবি আছে মায়া মেম সাব, সেখানে শাহরুখ খান এরকম বোল্ড দৃশ্য অভিনয় করেছেন। তো সেটা অভিনেতার কাজ, যে পরিচালক আমাকে চরিত্রের প্রয়োজনে এটা করতে বলছেন, তাই করছেন। এবং এটা নিয়ে আমার কখনোই ইম্প্যাক্ট ফেলেনি, কারণ এর আগেও শ্রীকান্তের মতন একটা সিরিজ এসছে, যেটা আমার মা তার পুরো স্কুলের সব কলিগদের সাথে শেয়ার করেছেন, সেগুলো কখনোই ইম্প্যাক্ট ফেলে না। বা অনেক সময় হয় যে ট্যাবলয়েডসে বা এই ক্লিক বেট নিউজে আমাদের নিয়ে অনেক রকম খবর, অনেককে জুড়ে, অনেকের নাম জড়িয়ে অনেক রকমভাবে লেখা হয়, সেগুলো কোনোটাই ম্যাটার করে না। রাদার আমি আগে যখন অল্প বয়স ছিল তখন বিচলিত হয়ে যেতাম, বাট আমি যখন এই রুদ্রদা, সৌরভদা বা আমি যখন সিনিয়রদের সাথে কাজ করি, এদের দেখে দেখে শিখেছি যে এগুলো জাস্ট নয়েজ, আজকে আছে কালকে নেই। কালকে যখন ছবিটা ভালো লাগবে, ছবিটা মানুষের ভালো লাগবে, মানুষ আমার অভিনয়ের প্রশংসা করবেন, সেইটা আমার পাওনা। বাকি আমার মনে হয় না যে মানুষ এইটা নিয়ে অ্যাটলিস্ট 2025-এ দাঁড়িয়ে এটা নিয়ে আমি তো অ্যাটলিস্ট বিচলিত নই। এবারে মানুষ যা ভাববে, আবার কালকে ভুলেও যাবে, কালকে অন্য চরিত্র দেখলে এটা ভুলেও যাবে হয়তো। আচ্ছা, এটা আমি মজা হিসেবে ধরি, তো তোমার লাইফ পার্টনার, তো সেটা সে কিভাবে নিত? আমার বিশ্বাস যে আমার যদি জীবন সঙ্গিনী হবেন, তিনি নিশ্চয়ই এটাকে সাপোর্ট করবেন, কারণ সে যতক্ষণ না আমার ক্রাফটটা, আমি কোন জায়গায় রয়েছি, এবং এটা যেটা রুদ্রদা বললো যে এটা কিন্তু শুধু আমাদের ব্রেড অ্যান্ড বাটার বা টাকা উপার্জনের জায়গা না, এটা আমাদের ভালোবাসা, এটা আমাদের নেশা। মানে এরকম হয় যে এক মাস হয়তো টাকা আছে আমার কাছে, কিন্তু আমি কাজ করছি না, আমি শুটিং ফ্লোরে যাচ্ছি না, ওটা একটা নেশার মতন, অ্যাডিকশানের মতন টানে। তো সে যদি এটা না বুঝতে পারে আমার পেশাটা, আমার পেশাগত জায়গাটা, তাহলে সে আমার লাইফ পার্টনার হবেই না, সে অনেক আগেই ব্রেকআপ হয়ে যাবে আর কি। রুদ্রদা, এবার আমি আড্ডা শেষের দিকে আসি। তোমাকে এখানে একটি মজার গানে নাচ করতে দেখা যাচ্ছে, চুরি ছাড়া কাজ নেই। এই রাজ্যে দাঁড়িয়ে তুমি আজকের কাকে বলতে চাও যে চুরি ছাড়া কাজ নেই, বা প্রতিটা মানুষকে কি তুমি এটাই বলতে চাও? মানে এটাই কি মানুষের লাইফের আসল লক্ষ্য, যে সত্যিই তো কেউ না কেউ কোনো না কোনো সময় কিছু না কিছু চুরি করেই চলেছে? চুরি তো সারাদিন ধরে হয়, সব কটা মানুষই চুরি করে। এবার ধরো মন চুরি করা, সেটা যেমন একটা আমরা করতে চাই অডিয়েন্সের, বা এটা একটা পবিত্র চুরি, ঠিক আছে, যেটা আমার যোগ্যতায় নয়, যেটা আমার বরাতে লেখা নেই, সেই জিনিস যখন অন্যের থেকে আমি কেড়ে নিই এবং তাতে তার ক্ষতি হয়, সেটা একটা অপরাধ। আমরা খবরের কাগজের পাতা খুললে, টেলিভিশন নিউজে বা আমাদের সমাজে যাদের ব্যাপারে এই খবরগুলো দেখি, সেগুলো কি কেউই পছন্দ করেন? কেউই করেন। যেহেতু আজকে আমরা এন্টারটেনমেন্ট জগতের কথা বলবো, তো তাই শুধু এইটুকুটাই বলবো যে আমরা চুরির সংক্রান্ত খবর আমার রাজ্যের মাটিটা থেকে বারবার শোনা যাক, তিনি যেই হন না কেন, যারাই হন না কেন। ইভেন আমি গামছা চুরির খবরও পেতে চাই না। সো এন্ড অফ দ্য ডে এটা তো ভালো জিনিস নয়, বাট এই সিনেমাটা এটা রক্তাক্ত মজাচ্ছ, যে ধরনটা এর আগে হয়নি। আর দ্বিতীয় হচ্ছে, মজা হোক, রাগে চোয়াল শক্ত করা হোক, ঘৃণা হোক, একই শরীরের মধ্যে প্রত্যেকটা মানুষের আসে এবং হয়, তাই তো? এবং আমরা প্রত্যেকেই যখন বন্ধুবান্ধব মিলে পার্টি করি, আড্ডা মারি, ঠেক বসাই বিভিন্ন ধরনের, তার মধ্যে এই দৃশ্য টেপ বাজিয়ে এরম করে নাচা, যারা গম্ভীর হয়েও এই ট্রেলার দেখেছেন তারাও নেচেছেন, বা কেউ নাচতে গিয়ে ভয় পেয়েছেন যদি বাড়িতে বলে দেয়। তো এখন এই ধরনের এটা ফ্যাক্টরও নয়, সিনেমাটা দেখলে বুঝতে পারা যাবে যে কোন পরিবেশে কেন এই গানটা, এবং সেখানে এইভাবে নাচছে কেন, বা বাকি লোকগুলো ঘরে বসে কি করছে। আমি তো নয় শুধু টেপটা বন্ধ করে এরম করে পিছিয়ে এসছি, কারণ প্রত্যেকেই তো ধরে না আমরা ঋত্বিক রোশনের মতো তো হয়ে জন্মাই না। 99টা মানুষ ওইভাবেই নাচে, বাকি দু একজন অন্যরকম ভাবে নাচে, যে নাচ আমাদের মেনস্ট্রিমের বন্ধুরা, যারা নিজের বাড়িতে নাচের অনুষ্ঠান হলেও তেমন করে নাচে না সেই হিরো বন্ধুরা, তাদের সিনেমাতে ওই নাচটা নাচতে হয়, তাই না? তো এই নাচটাই বেসিক্যালি সবাই নাচে। এবার কেউ চুরি করে নাচছে, কেউ ধরা পড়ার ভয় নাচছে, আর পরিষ্কার কেউ অন্যেরটা চুরি করার আনন্দে নাচছে।
শেষে অপরাধের পাঠশালা, মানে অপরাধের পাঠশালাই বলছি একাডেমি অফ ফাইন আর্টসকে, তো কি বলবে দর্শকদের? দুইজনের কাছে এই প্রশ্ন। প্রিন্সিপাল বসে আছে এখানে, আমরা তো একদম লাস্ট বেঞ্চের ছাত্র। না, খুব ইন্টারেস্টিং, যেটা বারবারই আমাদের কথায় উঠে আসছে, যে একদল নতুন ছেলেমেয়ে, একদম অল্প বয়সী ছেলেমেয়ে একটা নতুন ভাবনা, একটা নতুন পথ বাংলা সিনেমাকে দেখাতে চলেছে। এবং এই পথটা আমি জানি, আমার খুব বিশ্বাস, আমি জানি না তো, খুব বিশ্বাস করি যে বাংলার মানুষ না খুব আনপ্রেডিক্টেবল। অনেকে হয়তো ভাবে না এরকম ছবি, অনেকে এই ছবিটা অনেক বড় বড় প্রযোজকের কাছে নিয়ে যাওয়া হয়েছিল স্ক্রিপ্ট এবং ইত্যাদি, তারা বলছেন না এই ছবি কেউ দেখবে না, এই ছবি বিক্রি হবে না, এই ছবি চলবে না, এই ধরনের কথাবার্তা শুনতে হয়েছে। ইভেন আমরা ছবি শেষ হয়ে যাওয়ার পরেও অনেককে ট্রেলার ইত্যাদি দেখিয়েছিলাম, তারা একই কথা, এই ছবি কেউ দেখবে। কিন্তু তারা না মানুষকে খুব আন্ডারমাইন করে, আন্ডার এস্টিমেট করে, দর্শককে খুব আন্ডার এস্টিমেট করে। এই যেই গল্পটা, এই যে কথাটা রুদ্রদা বললো যে গৃহপ্রবেশ, এই ছবিটা অনেকে বলছিল ও বা দূর, সেই ওরকম একটা ছবি হবে, কি হবে, সেই সমকামিতা নিয়ে ছবি, কেউ দেখবে না। এই তো এত মানুষ দেখছেন, সোশ্যাল মিডিয়াতে প্রতিনিয়ত লিখছেন, লোকে কাঁদছেন ছবিটা দেখে, তাদের মধ্যে একটা অন্তর্ঘাত তৈরি হচ্ছে। এই ছবিটা হয়তো সেই ধরনের নয়, কিন্তু একটা অন্য ধরনের মস্তি দেবে, একটা অন্য ধরনের আনন্দ দেবে, ট্রিপ দেবে। ট্রিপ আমাদের যেরকম এই বলে না যে এরকম নেশা করলে মানুষ একটা ট্রিপ হয়, তারা মানে এই জগৎ থেকে একটা অন্য জগতে চলে যেতে পারে, এইটা দর্শকের কাছে হবে। এবং আমার দৃঢ় বিশ্বাস যে বাংলা এবং তথা ভারতবর্ষের দর্শক, ইভেন আমাদের ছবিটা এখন ইন্টারন্যাশনাল দর্শকও দেখবে, তো তাদেরকে ওই একটা ট্রিপে নিয়ে যাবে, একটা রোলার কোস্টার রাইড, যে 2 ঘন্টা, সোয়া 2 ঘন্টায় তারা সিট ছেড়ে হিসু করতে উঠবেন না। বলবে রক্ত হোক, ভায়োলেন্স হোক, আমার নগ্নতা হোক, বা রুদ্রদার দুষ্টুমি হোক, সব কিছু মিলিয়ে একটা কমপ্লিট প্যাকেজড ট্রিপ। আর তুমি প্রিন্সিপাল হয়ে কি বলবে? প্রিন্সিপাল আখ্যান করতে হ্যাঁ, বলছে। না না, বাড়াবাড়ি কথাবার্তা বলছো। আমি শুধু একটাই কথা বলবো যে আপনারা তো সিনেমা হলে গল্প দেখতে যান, একটা নতুন ধরনের গল্প দেখুন। তবে হ্যাঁ, ডেফিনেটলি এটা প্রাপ্ত মনস্কদের জন্য, যাদের দুর্বল চিত্ত, কারণ যেহেতু প্রচুর রক্তারক্তি আছে অবিশ্বাসের জায়গা থেকে, সেই দৃশ্যগুলোর জন্য এমন কিছু কথা আছে যেগুলো প্রাপ্ত মনস্ক হয়ে শুনলে ভালো লাগে। তো যারা সোজা সাপটা সত্যি নিখাত কর্কশ বিষয়টাকে দেখতে চান, ড্রামা দেখতে চান, তারা অবশ্যই আর শিশুরা ছাড়া, যারা শিশুর বাবা মা, জেঠু কাকু, আত্মীয় স্বজন, বা যাদের হৃদয় দুর্বল নয়, তারা অবভিয়াসলি বন্ধু বান্ধব এবং পরিবারের প্রাপ্ত মনস্কদের নিয়ে অবশ্যই জয়ব্রত দাস পরিচালিত দ্য একাডেমি অফ ফাইন আর্টস অপরাধের পাঠশালা চলে আসুন। আমার একটা জিনিস রয়েছে যে আমি নিজেও বিশ্বাস করি যে এই সিনেমায় বিভিন্ন ধরনের অপরাধ দেখানো হয়েছে। আপনারা অপরাধ দেখে আপনাদের সমাজে ঘুরে বেড়ান, অপরাধগুলিকে আইডেন্টিফাই করে ফেলো, কিন্তু আপনারা নিজেরা অপরাধ করবেন না বা শিখবেন না, তো আমরা জানি। তো তাই প্লিজ ডু ওয়াচ। তোমাদের অনেক অনেক ধন্যবাদ। সিনেমাটা অনেক অনেক সফলতা পাক, এবং এরকম বিভিন্ন ইন্টারভিউ দেখার জন্য অবশ্যই চোখ রাখতে হবে টলিফোকাসে। থ্যাংক ইউ। আসল বোতলটা কথা Let me take this forward from now. আমি যা যা বলবো জাস্ট সেটা করবে। নাও fuck me. টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের পছন্দের ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।